বিদেশির কত পদাবলী অংশুমালি। দর্শক, অংশুমালির লাইভ ক্ষণকালে আপনাদের স্বাগত। একটু বিরতি দিয়ে কিছুদিন বন্ধ থাকার পর ক্ষণকাল আবার চালু হলো। বন্ধ থাকার কারণ হিসেবে, উপস্থাপক হিসেবে আমি একটু অসুস্থ ছিলাম, যার ফলে অনুষ্ঠানটার মাঝখানে একটু বিরতি পড়েছে, সেই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমাদের সঙ্গে আছেন অতিথি হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে লেখক এবং অনুবাদক শ্যামলী সেনগুপ্ত। শ্যামলদি, আপনাকে স্বাগত ক্ষণকালে। নমস্কার। নমস্কার সকল যারা দেখছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই এবং অংশুমালীকে ধন্যবাদ জানাই আমাকে আজকে এখানে মানে আহ্বান করার জন্য। ধন্যবাদ শ্যামলীদি। শ্যামলী সেনগুপ্ত লিখছেন 2002 থেকে। অনেকে শুরু করে একেবারে স্কুল জীবন থেকে, কলেজ জীবন থেকে। আপনার লেখায় আসা একটু দেরিতে, কেন? এর কারণটা কি? আসলে আমার জন্ম, বড় হয়ে ওঠা এবং আমার যে পড়াশুনো সেটা হচ্ছে ওড়িশায়। সেই সময়টা ওই পড়াশুনো করেছি। আর লেখার একেবারে যে লিখিনি তা না, তখন ওড়িয়াতে লিখেছি কিন্তু খুবই কম। আমার লেখা ওড়িয়া কবিতা কটক রেডিও স্টেশন থেকেও সম্প্রচারিত হয়েছে। তারপরে তো 1982-এ বিয়ে হয়ে আমি শিলিগুড়ি চলে এলাম এবং অ্যাকচুয়ালি যা হয় তখন থেকে পুরোটাই সংসারের মধ্যে থেকেছি, সংসার সামলেছি আর কি। বেশ কিছুটা ছেলে যখন কলেজ কলেজে চলে আসলো আর কি, তখন মনে হলো যে না, এবার আমি কিছুটা ফ্রি হলাম। এবং ঠিক ওই সময়ই এটাকে কি বলবো, একটা কোইন্সিডেন্স বলা যেতে পারে। আমার একজন বন্ধু অর্চিতা, তার মাধ্যমে আমি আমাদের শিলিগুড়িতে গণতান্ত্রিক লেখক শিল্পী সংগঠনের যে ঘরটি, যেখানে প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবারে সাহিত্য আসর হতো এবং এখনো হয়ে আসছে, সেখানে আমি অর্চিতার সঙ্গে এসে পৌঁছাই আর কি। এবং বলা যেতে পারে ওইখান থেকেই আমার আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, ওই গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ওই ঘরটি আমাকে সেই জায়গাটি তৈরি করে দিয়েছে। তাই আমার অনেকটাই দেরিতে এই জগতে আসা। আপনার শুরু উড়িয়া দিয়ে, অর্থাৎ উড়িষ্যায় আপনার শৈশব কেটেছে। যখন লেখার সময়টা, সেই সময়টাও আপনি উড়িয়া ভাষার সংস্পর্শে ছিলেন। এই যে উড়িয়াতে লিখতেন, উড়িয়ার লেখাও আপনার রেডিওতে আপনার কবিতা প্রচারিত হয়েছে, আবৃত্তি করা হয়েছে। এই উড়িয়া থেকে বাংলায় যে এই যে সুইচ করাটা, এই জাম্প করাটা, এইটা কিভাবে এবং কেন, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, আচ্ছা। আমরা বাবা চাকরি সূত্রে ওড়িশাতে ছিলেন। আর ওড়িশায় থাকলেও আমাদের একটা বাবার একটা ইয়ে ছিল যে প্রত্যেক বছর পুজোর সময় যেমন জামা কাপড় দেয়া হয়, জামা কাপড়ের সঙ্গে বাবা প্রচুর বই দিতেন, গল্পের বই। আর আমার বাবা আমাদের বাবা অ্যাকচুয়ালি ডাক্তার ছিলেন, আর আমাদের বাবা হাতের লেখা লিখতে দিতেন। প্রত্যেক দিন আমাদের বাংলা হাতের লেখা লিখতে হতো। আমরা বর্ণ পরিচয় পড়েছি, যেটা মা পড়িয়েছেন আমাদের। এবং ঠিক যেভাবে শিশু শ্রেণীতে যেভাবে বাংলা শেখানো হয়, পড়ানো হয়, সেটা বাড়িতেই মা আমাদের শিখিয়েছেন এবং তার সঙ্গে বাবাও যুক্ত ছিলেন। যেমন শ্রুত লিখন, বাবার সমস্ত কাজ সেরে এসে প্রায় রাত তখন 10:30 বেজে যেত। বাবা সেই সময়ও আমাদের শ্রুত লিখন লিখতে দিতেন। আমাদের ছোট ছোট আমাদের মনের যে কথা সেটা লিখতে দিতেন। এবং আর একটা অভ্যেস ছিল, বিশেষ করে বিজয়া এবং পয়লা বৈশাখে
আমাদের যত আত্মীয় স্বজন, যত গুরুজন, প্রত্যেককে আমাদের পোস্ট কার্ড বা ইংল্যান্ডে চিঠি লিখতে হতো। মা বাবা আগে লিখতেন, তারপরের যে অংশটা সেটা আমাদের জন্য রেখে দিতেন, সেখানে আমরা লিখতাম। আহ ওইভাবেই মানে, আর প্রচুর বই পড়েছি আমি, প্রচুর বাংলা বই পড়েছি, আহ যেগুলো উপহার হিসেবে পেতাম। শুধু বাবা না, আমার দাদাও, আমরা পরীক্ষায় ভালো ফল করলে দাদা আমাদের প্রচুর বই কিনে দিতেন আর কি। সবচেয়ে বড় দাদা যে আমার, তিনি আজ নেই, কিন্তু প্রচুর বই, মানে যার মধ্যে কিছু বই এখনো আমার কাছে থেকে গেছে। এভাবেই আমার বাংলা আহ শেখা। আর আমরা তো বাড়িতে বাংলাতেই কথাবার্তা বলতাম আর কি, যার জন্য আমাদের বাংলাতেও কোনো টান আসেনি কথাবার্তায়। গণতান্ত্রিক শব্দটা আপনি বললেন। এক হুম। শিলিগুড়িতে এক সময় বামপন্থার একটা প্রতাপ ছিল। তারপরেও হ্যাঁ, হ্যাঁ। গণতান্ত্রিক শব্দটা যেহেতু লেখকদের একটা সংঘ, যেখানে গণতন্ত্র শব্দটা উচ্চারিত হয়। হুম, হুম। এই যে এই সময়টা এখন ভারতবর্ষে মুস্কান নিয়ে যে কথাগুলো হচ্ছে, নানা দিকে নানা কথা হচ্ছে, ভারতবর্ষের এই গণতন্ত্র আসলে কি অবস্থায় আছে? একজন লেখক হিসাবে আপনি কি চিন্তা করেন? শ্যামলী? হুম। হ্যাঁ, একজন লেখক হিসেবে আমার মনে হয় আহ এই সময়, মানে আমি প্রশ্ন করছি, এই সময় আমরা আমরা যারা লেখালেখির মধ্যে আছি, বা যারা আমরা এই গণতান্ত্রিক সংগঠনে আছি, আহ উম, তারা তো গণতান্ত্রিক নিশ্চয়ই, কিন্তু অনেক সময় মনে হয় ঠিক সেইভাবে গণতান্ত্রিক উম, নই, মানে নয় আর কি। অনেক অবস্থার পরিপ্রেক্ষিতে এটা মনে হয়, এটুকুই বলতে পারি। লেখা একজন মানুষের শুরু করার একটা জায়গা থাকে, একটা প্রেরণার জায়গা থাকে, একটা উৎসাহের জায়গা থাকে। লেখাটার মানে যেটাকে বলে যে ছিপি খুলে দেওয়া, এরকম একটা হুম, অবস্থা থাকে। হুম, হুম। সেই ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম যে পেছনে কে, লেখার পেছনে কে? হ্যাঁ, সেভাবে বলতে উম দেখুন, আমাদের আমার যে পরিবার আর কি, মানে আমার আহ বাবার যে পরিবার, সেখানে আমি কোনো কাউকে লেখালেখির মধ্যে দেখিনি। বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছি, এখানেও আমি কাউকে লেখালেখির মধ্যে দেখিনি। কিন্তু নিজের মনের মধ্যে কিছু, মানে অবদমিত আহ, কথাবার্তা ছিল, বা পারিপার্শ্বিক যা কিছু দেখছি সেগুলো আমি ডায়েরিতে লিখেছি। এবং অনেক সময় কোনো ভালো লাগা বা কষ্টর থেকেও কিছু কিছু লেখা বেরিয়ে এসছে। হয়তো সেগুলো তখন তেমন ভাবে আহ, মানে উম, ওটা সেটা হচ্ছে জাস্ট কথাগুলো বেরিয়ে আসা, সেভাবে পলিশ কিছু হয়নি। কিন্তু আমি যদি বলি, আমার লেখার পেছনে এবং লেখার জন্য এই শিলিগুড়ির গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘই হলো স্টেজ, যেখানে আহ, আমি বলবো, আহ, আমাদের, মানে আমার গুরুজন, আমার পিতৃসম ছিলেন উম শ্রদ্ধেয় শ্রী হরেন ঘোষ। তিনি বলতেন যে প্রত্যেক মাসে দ্বিতীয় শনিবারে তোমরা যারা যারা লেখা পড়বে, সেই লেখাটি যেন কোনো পুরনো লেখা না হয়, কোথাও যেন প্রকাশিত না হয়, একদম নতুন লেখা পড়বে। তো তখন একটা খুব অদ্ভুত তাগিদ মানে তৈরি হয়েছিল, ওই যে একটা মাসের ব্যবধান, তার মধ্যে কিছু না কিছু লিখতেই হবে। তো ওইভাবেই আর কি প্রত্যেক মাসেই নতুন নতুন লেখা পড়তাম। এবং ওখানে আমাদের কর্নেল দা আছেন, আমি তাকে কর্নেল দাই বলি, মানে আমরা সবাই বলি কর্নেল দা। তো তিনি আমাকে শিখিয়েছিলেন যে কিভাবে আহ, উম, মানে প্রথমে তো যখন গেছি, একদমই একজন হাউসওয়াইফ, একটা সংগঠনে গেছি, একটু মানে
একটা লজ্জা বা একটা উম, কি বলবো, একটা মানে সে কি একটা ফিলিংস ছিল। তো কর্নেল দা আমাকে বলেছিলেন যে আয়নার সামনে দাঁড়াবে, এবং আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যেটা বলতে চাইছো বা পরের মাসে যেটা তুমি পড়বে সেটাকে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলবে। বলতে গেলে ওখান থেকেই আমার এই তৈরি হওয়া। আর আগেই তো বললাম যে আজকে আমি যেখানে পৌঁছেছি তার পেছনে কিন্তু শিলিগুড়ি গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, আমার সেই বন্ধু অর্চিতা এবং শ্রদ্ধেয় হরেন ঘোষ এরা আছেন। এবং শ্রদ্ধেয় হরেন ঘোষ তিনি অনুবাদের জন্য আমাকে খুব উৎসাহিত করেছিলেন, তার জন্যই আজকের এই অনুবাদের জায়গাটাও। এখানে একটু কথায় আসি। নিশ্চয়ই। জেনেটিক ব্যাপারটা আছে, বংশ পরম্পরায় লেখাটা চলে আসে, হুম, হুম, পারিবারিকভাবে আসে। আপনার পরিবার, বাবার পরিবার, স্বামীর পরিবার, কোনোখানেই হুম। আপনার কোনো দিকেই লেখার কোনো না, পরিবেশ ছিল আমি না বা লেখার ওইরকম অবস্থা ছিল না। কিন্তু আপনি কি মনে করেন যে এই পারিবারিক ধারার বাইরে এসেও কোনো ছোট থেকে যে গড়ে ওঠে মানুষ, গড়ে ওঠার সময়টা পার করে এসেও লেখায় প্রতিষ্ঠিত হওয়া সম্ভব বা লেখক হিসাবে নিজেকে নিজের মানে প্রতিভার বিচ্ছুরণ ঘটানো সম্ভব কিনা? আপনি কিভাবে দেখেন এই ব্যাপারটা? হ্যাঁ, যদি নিজের ইচ্ছে থাকে তবে নিশ্চয়ই সম্ভব। প্রথম কথা হচ্ছে নিজের ভেতরের একটা তাগিদ এবং ইচ্ছে। হয়তো আমি বললামই যে হয়তো আমার ভেতরে মানে অবদমিত ছিল, সেটাকে বের করে আনা হয়েছে। এবং যখন আমি দেখলাম যে আমি পারি, তখন ওই আরো আরো তাগিদ, আরো বেশি তাগিদ এভাবে তৈরি হয়েছে। এবং আমার মনে হয় যে ভেতরের ইচ্ছে থাকলেই তার একটা বহিঃপ্রকাশ ঘটবেই। কাকন ভাই। কিন্তু শ্যামলীদি, প্রস্তুতিরও তো একটা ব্যাপার আছে, প্রস্তুতিরও একটা ব্যাপার আছে, মানুষের তৈরি হওয়ারও একটা ব্যাপার আছে। এই লেখালেখির জন্য দীর্ঘ সময় লাগে তৈরি হতে। এই যে সময়টা হ্যাঁ, না পেয়ে হঠাৎ করে চলে আসা বা হঠাৎ করেই শুরু করে দেওয়া, আপনি বললেন একটা শেকি ফিলিং ছিল এক সময়। এখন কি মনে হ্যাঁ, হচ্ছে যে না, আগে প্রস্তুতিটা নেওয়া উচিত ছিল? এই সময় এসে কি মনে হয় যে আগের প্রস্তুতিটা প্রয়োজনীয় ছিল, আরো ভালো হতো প্রস্তুতিটা থাকলে, এমন কি মনে হয় কিনা? হ্যাঁ, যদি আমি মানে ছোটবেলার থেকেই সেই পরিবেশটা পেতাম যে আমাকে উৎসাহ দেওয়া হচ্ছে লেখার। হ্যাঁ, লেখার একটা ব্যাপার ছিল, যেমন আমি বলছি যে আহ, স্কুলে যখন রচনা লিখতে দেওয়া হতো, তো আমাদের ওই মানে ওড়িশায় যেসব স্কুলে আমি পড়তাম, আমাদের একটাই কথা, আমাদের ক্লাস টিচার যিনি ওখানে আমি ওড়িয়াতে পড়তাম, ওড়িয়া স্কুলে। তো তিনি বলতেন যে আহ, রচনা যখন লিখবে তখন নিজের ভেতরের থেকে কিছু লিখবে। তো সেটা একটা ব্যাপার ছিল। আমি ওড়িয়াতেও আমি মোটামুটি ভালোই বেশ নম্বর পেতাম আর কি, যেটা ভেতর থেকে তৈরি করতে পারতাম। হয়তো তখন আমি কবিতা বা গল্প সেভাবে লিখিনি, বা যেহেতু আমাদের পরিবারেও ওরকম দেখিনি, এবং যেগুলো পড়তাম আমার মনে হয়েছিল বা আমার তখনকার যে ধারণা ছিল যে সাহিত্যিক বা কবি বা যারা গল্পকার তারা দূরের মানুষ, তাদেরকে আমরা পড়ছি, কিন্তু নিজের ভিতরে হয়তো একটা ওই গল্প মানে পড়তে পড়তে বা শুনতে শুনতে, হ্যাঁ, বা বললাম আমি প্রচুর পড়েছি গল্পের বই, এগুলোর থেকেও হয়তো ভিতরে একটা প্রস্তুতি তৈরি হয়েছিল, যেটার বহিঃপ্রকাশ ঘটেছে বহুদিন পরে। তবে আমার মনে হয়েছে যদি আমি বেশ আরো আগেও আমি তৈরি হতে পারতাম বা লেখালেখির এই জগতে আসতাম, হয়তো আরো ভালো হতো। এটাই। সব ভালো হয়েছে এটা তো সব সময় বলা যায় না, আরো ভালো হতেই পারতো। লেখক শ্যামলী সেনগুপ্ত, আমরা এইভাবে পরিচয়টা দিলাম। লেখক বলতে গেলে কবিতা, গল্প, প্রবন্ধ সবকিছুই চলে আসে। আপনি হ্যাঁ। কোন লেখাতে বেশি স্বতঃস্ফূর্ত এবং কি কি লিখছেন, কি ধরনের লিখায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যদি একটু বলতেন? হুম। শুরু তো হয়েছিল কবিতা দিয়েই, আর কবিতাতেই আমি স্বতঃস্ফূর্ত বেশি। তবে
প্রবন্ধ লিখতেও পছন্দ করি, কিন্তু সেই প্রবন্ধ যে প্রবন্ধে আমি নিজে যা দেখেছি তার মানে প্রতিফলন থাকবে, এবং আমার, হ্যাঁ, তথ্য তো থাকবেই, তথ্য কিছু থাকবেই, কিন্তু তার সঙ্গে আমি যা দেখেছি এবং যা অনুভব করি তার প্রতিফলনও থাকবে। এবং প্রবন্ধ লিখতে গিয়ে আমি যেটা চেষ্টা করি যে সেটা যেন খুব শুকনো একটা কাট কাট ব্যাপার না হয়, কিছু তাতে যেন মানে আহ রস যেন তাতে কিছু থাকে, যাতে অন্যরা পড়লে তাদের ভালো লাগবে আর কি, এই এরকম। জায়গাটায় আমি একটু হ্যাঁ, প্রশ্ন করি। হ্যাঁ, প্রবন্ধের যে জায়গাটা থেকে আপনি বললেন, সবাই ধারণা করে হ্যাঁ, প্রবন্ধ একটু কাঠখোট্টা হবে, প্রবন্ধ একটু তথ্যভিত্তিক হবে, একটু ভারী কি হবে। কিন্তু এই ধারণাটাকে অনেক জায়গাতেই ভেঙে গেছে। যেমন স্যাটায়ারের যে বিষয়টা আছে, প্রবন্ধের স্যাটায়ার হুম, বা ধরনের লেখা যেগুলো হচ্ছে বা এরকম হচ্ছে, হুম, হুম, এই যে হিউমার যুক্ত করা হচ্ছে, রস হ্যাঁ, যাকে বলে রস যুক্ত করা হচ্ছে, হ্যাঁ, এই যে প্রবন্ধের এই ধারাটা, প্রবন্ধ একসময় মানুষ পড়তো না, কিন্তু এই রস যুক্ত হিউমার যুক্ত হওয়াতে প্রবন্ধের দিকে মানুষ হুম, ঝুঁকছে। আপনি কি মনে হ্যাঁ, করেন ঠিক। যে এই যে হিউমারটা প্রবন্ধের সাথে আসলে যোগ করাটা উচিত? ভারী কি বলতে আসলে কোনো কিছু নেই। মানুষ যেন পড়তে পারে, মেসেজটা যেন তাদের কাছে পৌঁছতে পারে, সেটাই লেখার মূল লক্ষ্য হওয়া উচিত। এমনটা কি আপনি ভাবেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, একদমই ঠিক। যেমন প্রথম দিকে না, যখন আমি মানে আহ, যখন আমি গল্প পড়ছি বা কবিতা পড়ছি, তখন কিন্তু কোনো পত্রিকা পেলে আমি প্রবন্ধের বিষয়টা এড়িয়ে যেতাম। কারণ প্রবন্ধ মানেই মানে মনে হতো যে উম, আহ, খুব একটা আমি তার ভেতর থেকে কোনো রস গ্রহণ করতে পারবো না, এরকম একটা মনে হতো। তবে এখন মনে হয় যে সেই সময় প্রবন্ধগুলো পড়া উচিত ছিল। আচ্ছা, যখন আমি বিয়ের পরে আহ মানে শিলিগুড়িতে এখানে যখন আসলাম আর কি, আহ এখানে কিন্তু আমি প্রচুর বই পেয়েছি, এবং আমি রবীন্দ্রনাথের মানে প্রবন্ধগুলোর মধ্যে আমি মনোযোগ দিতে আরম্ভ করি আর কি। তবে বলতে পারবো না যে আমি সব প্রবন্ধ পড়ে ফেলেছি, এটা কখনোই বলা যায় না। হ্যাঁ, কিছু কিছু পড়েছি যেখানে আমার ভালো লেগেছে। হ্যাঁ, শঙ্খ ঘোষের প্রবন্ধ পড়তে আমার খুবই ভালো লাগে। সেখানে আমি বেশ একটা মানে রস সমৃদ্ধ থাকে, যেটাকে মানে খুব ভালোভাবে গ্রহণ করা যায়, বা পড়ার আগ্রহটা তৈরি হয়। আর আহ, আমাকে উম, যখন প্রথমে মানে প্রবন্ধ লিখতে বলা হয়েছে, তখন আমি ওটাই চেষ্টা করেছি যে যেটা আমার ভালো লাগে না শুধুমাত্র তথ্য দিয়ে ভরিয়ে দেব, ওটা ভালো লাগে না। তো আমি ওইভাবে চেষ্টা করেছি, জানি না কতটা পেরে উঠেছি আর কি। আর আহ যদি আমি গ্রহণই নাই করতে পারলাম, তাহলে তো আমার জানাও হলো না কিছু। সুতরাং কিছুটা মানে রসময়তা থাকলে সেখানে আমি প্রবেশ করতে পারি, এবং তার একদম শেষ পর্যন্ত আমি সেটাকে পড়ে নিতে পারি। তার থেকে আমার অনেক কিছু জানা হয়, আমিও সমৃদ্ধ হতে পারি। এটাই কাকট ভাই। কবিতার বিষয়ে একটু আসি। হুম, কবিতার অনেকগুলো ধরন আছে। কবিতা হলো সাহিত্যের সবচেয়ে কঠিন বিষয় বলে অনেকে মনে করেন। কারণ তার হ্যাঁ, নির্দিষ্ট একটা ব্যাকরণগত দিক আছে, একটা কাঠামো আছে। যেটা গদ্যতে খুব বেশি ফলো করলে না করলেও হয়, কিন্তু কবিতাতে করতেই হয়। এই ক্ষেত্রে যে কবিতা নিয়ে আপনি কাজ করছেন, কবিতা লিখছেন, প্রবন্ধ লিখছেন, আপনার কি মনে হয় না যে কবিতার জায়গাটা প্রবন্ধ থেকে অনেক কঠিন, না অনেক সহজ? কি মনে হয় আপনার? হ্যাঁ, প্রবন্ধতে প্রবন্ধতে তো আমরা মানে খুব ডেসক্রাইব করতে পারি, আমাদের বিশ্লেষণ করতে পারি। হ্যাঁ, এবং আমাদের যে ভিতরের যে কথাগুলো বা যেটা আমরা বলতে চাইছি, তাকে আমরা বেশ মানে অনেকটা বড় বাক্যে আমরা লিখতে পারি। কিন্তু কবিতার ক্ষেত্রে তো আমার যে ভাবনা বা আমি যা বলতে চাইছি সেটাকে অনেক সময় আহ, একটা শব্দ এবং কয়েকটা লাইনের মধ্যেই রাখতে হয়। সুতরাং আমার মনে হয় যে মানে প্রবন্ধ বা কবিতাই কঠিন আর কি লেখা। কারণ
আমি যা বলতে চাইছি, আমি তো সেখানে 20, 25 বা 30 বা পুরো দেড় দেড় পৃষ্ঠা 2 পৃষ্ঠা ধরে আমি লিখতে পারবো না। পারবো না কেন? যেটা আমি নিজের মতো করে লিখছি সেটা নিশ্চয়ই পারবো। কিন্তু যখন আমাকে বলা হচ্ছে লিখতে 8 লাইনে লেখো, বা আমাদের কিন্তু খুব ছোট পত্রিকা, এর মধ্যেই লিখতে হবে, তখন আমি যেটা বলতে চাইছি তাকে খুব অল্প ভাষায় এবং অল্প, মানে আমার ভাবনাটাকে খুব অল্প কথার মধ্যে লিখতে হবে। তো ওইটা তো কিন্তু নিশ্চয়ই দিদি এখানে কঠিন। আরেকটি কথা আছে কবিতার ক্ষেত্রে, হুম। যে কাপলেট বলে, যেটা একটা 2 লাইনের কবিতা, কাপলেট বা হ্যাঁ, লিরিক, হ্যাঁ, লিমিরিক, হাইকু, ছোট হ্যাঁ, ছোট হ্যাঁ, হ্যাঁ, কবিতায় এই যে 3 লাইন, হ্যাঁ, 2 লাইনের কবিতা, 4 লাইনের কবিতা, 5 লাইনের কবিতা, এর মধ্যে হ্যাঁ, অনেক বড় কথা ঢুকিয়ে দেওয়া যায়, অনেক দুটো লাইনে অনেক নিশ্চয়ই। কিছু, যেটাকে ব্যাখ্যা করতে প্রবন্ধ মানে প্রবন্ধের পাতার পর পাতা শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে হ্যাঁ, ঠিক। মানে জায়গা ছোট বড়র ব্যাপারটা কি খুব বেশি আসে, কিছু আসে যায় কিনা, বা কবিতা এই যে ছোট কথায় যে কথাটুকু বলতে পারে সেই কথাটুকু ব্যর্থ হুম, হুম। কিনা, যে যে কথা ব্যাখ্যা করতে প্রবন্ধের, রবীন্দ্রনাথের অনেক দুটো লাইন ব্যাখ্যা করতে অনেক বড় প্রবন্ধের প্রয়োজন হয়। হ্যাঁ, এই প্রবন্ধ, ক্ষেত্রে হ্যাঁ। কবিতা কি ব্যর্থ না সফল? না, আমি বলবো কবিতা সফল, কারণ আহ, আমাদের বিরাট একটা ভাবনাকে আমরা খুব সামান্য কথায় প্রকাশ করতে পারছি। হ্যাঁ, এবং সেই প্রকাশ করার যে ব্যাপারটা, বা করতে যখন যাচ্ছি, তখন আমাদের মধ্যে যে ভাবনা চলছে, আহ আহ, সেই ওই অত অতগুলো ভাবনাকে একটা সামান্য কথায় প্রকাশ করা, এটা তো একটা, মানে আমার মনে হয় বিরাট শক্তিশালী ব্যাপার একটা। হ্যাঁ, সুতরাং নিশ্চয়ই সফল, অবশ্যই সফল। অর্থাৎ প্রবন্ধের অনেক বড় জায়গা, কবিতার অনেক ছোট জায়গা, এটা খুব বেশি মিন করে না, কিন্তু লেখকের বা কবির মুনশিয়ানার উপরেই মূল কথাটা, যে সে নির্ভর কতটুকু করে। করতে পারছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। দিদি, আর অনুশ্রী তরফদার, মানে আমাদের অনুশ্রীর পক্ষ থেকে আপনার অষ্টক থেকে লেখা শুনতে, অষ্টক থেকে শুনতে চাচ্ছে আর কি। অষ্ট। তো আমরা অনেকক্ষণ কথা, আধা ঘন্টা কথা হয়ে গেছে আমাদের, 20 মিনিটের উপর কথা হয়ে গেছে। একটু কবিতার দিকে আচ্ছা, যাই, শুনে আসি, অন্তত দুটো কবিতা শুনি, নিশ্চয়ই। তারপর আবার আলাপে ফিরি। আচ্ছা, আচ্ছা। কোথা দিয়ে সময় চলে গেল বুঝতে পারছি না। অষ্টকের কবিতা পড়বো, ঠিক আছে। অষ্টক সম্পর্কে প্রথমে আমি একটু কিছু বলে নিই। এই হলো অষ্টক। এখানে 8 জন কবি আছেন: যশোধরা রায়চৌধুরী, সেবন্তী ঘোষ, কল্যাণী লাহিড়ী, বিতস্তা ঘোষাল, তনুশ্রী পাল, রিমি দে আর মহুয়া চৌধুরী। এই 8 জন কবি এখানে আছেন। তো 2020 সাল, না 2019 সাল, তখন সেপ্টেম্বর মাস, কোনো কিছুর অনুবাদ করতে করতে আমার মনে হয়েছিল যে এই তখন আমার মনে হয়েছিল যে এই শিলিগুড়িতে যেসব মেয়েরা লিখছেন, তাদের কিছু কবিতা যদি আমি অনুবাদ করি এবং যদি একটা সংকলন করি তাহলে কেমন হয়। এবং সে ভাবনার মুহূর্তেই আমি কাজগুলো শুরু করেছিলাম। আমি যাদের যেমন সেবন্তীকে আমি সঙ্গে সঙ্গে বললাম, রিমিকে বললাম, হ্যাঁ, তনুশ্রীকে বলেছিলাম, কল্যাণীদিকে বললাম, কল্যাণী লাহিড়ী, আহ, উম, তাদেরকে বললাম যে 5টা করে কবিতা দেবে, আমি অনুবাদ করব। তো উম, তারা দিয়েছিলেন। পরবর্তীতে আমি যশোধরা রায়চৌধুরী এবং বিতস্তার সঙ্গে যখন বন্ধুত্ব হলো, বিতস্তা ও মহুয়াকে আমি আহ, এই কবিতা দেওয়ার কথা বললাম, এবং 8 জনের, আমাদের 8 জনের 5টি করে কবিতা নিয়ে আহ, তার ওড়িয়া অনুবাদ করেছি আমি, মোট 40টি কবিতার ওড়িয়া অনুবাদ। তো অষ্টকে যেটা হয়েছে, অষ্টকে কবিদের কবিতার ওড়িয়া অনুবাদ হয়েছে। আহ তো ঠিক আছে, সেখান থেকে তো নিশ্চয়ই পড়ছি আমি। কিন্তু এখানে তো অনেক কবির কবিতা আছে। অনুশ্রী কার কবিতা শুনতে চাইছে? আমার কবিতা পড়ছি। খুব ছোট্ট ছোট্ট দুটো কবিতা পড়ছি। অবস্থান। ত্রিধারায় এসো, এ এক আশ্চর্য স্রোত। এখানে তুমি
আমি সে মিলেমিশে থাকি, দ্বিগু সমাসে নয়। আর একটা কবিতা, বান। সবটুকু নৈঃশব্দ পেরিয়ে তুমি আছড়ে পড়ো আমার ঘাটে, চরাচর জুড়ে বান ডাকু, আর আমরা ডুবতে থাকি ক্রমশ ক্রমশ। এই যে ছোট ছোট লেখা, আপনার সাথে একটু আগে যে কথাটা হলো যে এখানে অনেক কিছুই চলে এসেছে, আমরা ডুবতে থাকি ক্রমশ ক্রমশ, এই একটা হ্যাঁ, লাইনে কিন্তু অনেক কিছু বলে দেয়। বলা এটাকে হয়েছে, ব্যাখ্যা হ্যাঁ, করতে গেলে প্রবন্ধের যে সেই ক্ষেত্রে কবিতাকে আমরা নিশ্চয়ই। বলতে পারি যে কবিতা এমন একটা জায়গা যে যেখানে হুম, যেটা প্রকাশ করা যায় সেটা হয়তো প্রবন্ধতেও মানে একটা লাইনে যা প্রকাশ করা হয়, যেটা প্রবন্ধতে প্রকাশ করা সেভাবে সম্ভব নয়। এই যে ছোট কবিতা, আপনার প্রায় কবিতাই কি এরকম ছোট, না আপনি ছোটতেই লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, মনে করেন যে না ছোট লেখাতেই মানুষের পড়ার সময় কম, মানুষ আর ছোট লেখাতেই আকর্ষিত হয়, এরকম চিন্তা থেকে কি ছোট ছোট লেখা, না বড় লেখাও আছে? না, বড় লেখা আছে। আমি যখন প্রথম দিকে লিখতে শুরু করি, তখন আমি বেশ বড় লেখা লিখতাম। আর এই এই সময় এসে মানে অনেকটা লেখা এবং অনুবাদ করার পর আমার যেটা মনে হয়েছে, যে আমি যেহেতু ওড়িয়াতেই পড়া মানে ওড়িয়া সাহিত্য পড়েছি, ওড়িয়া সাহিত্যে সেই সময় যে সমস্ত কবিতাগুলো আমরা পড়তাম সেগুলো বেশ বড় কবিতা হতো, খুব বড় কবিতা হতো হয়তো। সেই যে এটা ওটা আমার মধ্যে থেকে গেছিল, যে কারণে আমি প্রথম যখন লিখতে শুরু করি আমি বেশ বড়ই মানে বড়ই লিখতাম আর কি। তো কবিতার সঙ্গে চলতে চলতে অন্য আরো অন্যদের দেখতে দেখতে, বা এই যে এই এত লাইনের মধ্যে দিও দিদি, বা এটুকু আমাদের পত্রিকা কিন্তু অল্প স্পেস, এগুলো করতে করতে মানে ছোট কবিতা লিখতে শিখেছি আর কি। হ্যাঁ, এটাও তো শেখার একটা ব্যাপার, লিখতে শিখেছি। তো এই মুহূর্তে মনে হয় যে যেটা বললেন আপনি, আহ পড়ার তো সময় কম, সুতরাং ওই ছোট হলে বেশ মানে পড়ে নেওয়া যায় আর কি, বা পড়ে ফেলা যায়। খুব দীর্ঘ কোনো জিনিস পড়তে মানুষের তো এখন অনেক সময় কমে গেছে, সুতরাং হয়তো অসুবিধা হয়, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, এখন একটা মানে অভ্যেসই হয়ে গেছে যে আমার কথাগুলোকে যখন আমি কবিতা লিখবো তখন আমি খুব ছোট অল্পর মধ্যে রাখবো আর কি। এটা হয়তো অনুশীলনের প্রভাব হতে পারে, অনুশীলন তো সারা জীবন ধরেই হয়, এটা অনুশীলনের প্রভাব হতে পারে, এটাই কবিতা, বল। কবিতা হ্যাঁ, লিখছেন, কবিতায় স্বাচ্ছন্দ্য, গল্পেও কেন লিখছেন না, গল্পে যাচ্ছেন না? যেহেতু প্রবন্ধ লিখছেন, তো বড় কিছু লিখছেন, বড় স্পেস নিয়ে লিখছেন, গল্পতে যাচ্ছেন না কেন, গল্প কেন লিখছেন না? হ্যাঁ, গল্প একেবারে লিখিনি তা নয়। গল্প আমি লিখেছি আহ, কোচবিহার থেকে। আহ, আশিস চক্রবর্তী, তিনি নেই এখন, কিছুদিন আগে তিনি মানে চলে গেছেন আর কি। তো তিনি দর্শদিগন্ত বলে একটি পত্রিকা বের করতেন, এবং পত্রিকাটা ছিল শুধু গল্পের জন্য, গল্প ও প্রবন্ধ। তো আমার সঙ্গে যখন আশিস তার আলাপ হলো, তখন উনি আমাকে বললেন গল্প লিখতে। এবার গল্প তো আমি লেখাই শুরু করিনি, জানিই না কিভাবে, গল্পের তো একটা টেকনিক থাকে, কিভাবে লিখতে হয় কিছুই জানি না। তো সেই সময় আর কি মানে দশদিগন্তে যতদিন লিখেছি, আহ, আমি যতদিন লিখেছি ততদিন গল্পই আমি দিয়েছি। তো আহ, প্রথমের দিকে হয়তো তেমন ভাবে গল্প উম, মানে ঠিকঠাক করতে পারিনি। পরে যেটা অনেকে, যেমন তনুশ্রী আমাকে বলেছে যে, ও তনুশ্রীর একটি পত্রিকা তিস্তা, সেখানেও আমি গল্প লিখেছি। তো ও যেমন আমাকে বলেছিল যে শ্যামলী, এর একটা টেকনিক থাকে, তুমি গল্পটা তো শুধু লিখে দিলেই হবে না, ওই টেকনিকটাকে ফলো করবে।
এবার কি টেকনিক ফলো করব আহ সেটা তো আমি জানি না, ওই নিজের মতো করে লিখেছি। আহ, কিন্তু খুব বেশি লেখা হয়ে ওঠে। আর এখন এখন আবার মানে খুব ছোট, মানে 400 বা 350 এই শব্দের মধ্যে ওটাও অনুশীলনেরই ফল। গল্পটাকে ধরে রাখতে পারি আর কি, ধরে রাখি। সম্প্রতি কিছু পত্রিকায় আমি ওইভাবেই লিখেছি, 350 বা 250 কি 400 শব্দের মধ্যে আমি লিখেছি গল্প। অনুশীলনের প্রশ্নে একটা একটু কথা বলি। অনুশীলন শব্দটা হ্যাঁ। আহ, হুম, অনুশীলন মানে শেখা আর কি, বা শেখা। অভ্যস্ত হুম, হয়ে যাওয়া কিছুতে। আপনি হ্যাঁ ঠিক। অনুশীলনটাকে খুব বেশি জরুরি মনে করেন না? না, আপনি চিন্তা করেন মেধা যদি না থাকে, ভেতরে যদি কিছু না থাকে, তাহলে অনুশীলনে কোনো লাভ হয় না? অনুশীলনটা আসলে একটা বই তো একটু ছুরিটাকে চকচকে করার মতো, একটু ধারালো করার মতো। এর বাইরে অনুশীলনের খুব বেশি কাজ নেই। যার মেধা নেই তার কাছে অনুশীলনের আসলে কোনো মূল্য নেই। কি মনে হয় আপনার? দেখুন, মেধা তো নিশ্চয়ই, মেধাই আসল। কিন্তু আহ সেই মেধাকে যদি একটু মানে পরিশীলিত করা যায়, বা তাকে যদি আরেকটু ঘষে মেজে নেওয়া যায়, আমার ভেতরে একটা জিনিস আছে, আমি তাকে ঠিক সেই মানে কাঁচা অবস্থায় না রেখে দিয়ে তাকে একটু ঘষে মেজে যে নেওয়া, সেই ঘষে মাজার জিনিসটাই হচ্ছে অনুশীলন। সুতরাং মেধা এবং অনুশীলন এই দুটোরই দরকার আছে। আর মেধা নেই, শুধু অনুশীলন দিয়ে তো হয় না, সেটা তো ওই মানে মুখস্থ করে পরীক্ষায় লিখে আসার মতন ব্যাপার হয়ে যায়। নিজের থেকে, নিজের ভেতরে তো আর কিছুই থাকে না তখন। এটাই আর কি। অনেকে বলেন আসলে যে সব মানুষেরই মেধা আছে, অনুশীলনের সুযোগ পায় না, বা হুম। এই যে তার জায়গায় পারিবারিক কোনো আবহ থাকে না বা অন্যান্য কিছু থাকে না দেখে তার মেধা বিকশিত হয় না। তো মেধা বিকশিত সব মানুষের মেধা আছে, সবাই সবকিছু করতে পারে, এই ধারণাটাই আপনি কতটুকু বিশ্বাস করেন? আর সবাই সবকিছু করতে পারে, আর সবাই সবকিছু করতে পারে না। তবে যে যেই বিষয়ের প্রতি আগ্রহী থাকে, এবং সেই আগ্রহ মানে নিজের কতটা তাগিদ আছে তাতে, আহ, যে বিষয়টায় যে আগ্রহী সেটাতে যদি সে অনুশীলন করে, তবে তো নিশ্চয়ই হবে। আর পরিবেশ নেই, পরিবেশ তো দেখুন আমারও ছিল না, অনেকেরই থাকে না। হ্যাঁ, অনেকেই মানে যেমন আহ, প্রথম প্রজন্ম শিক্ষা নিচ্ছে, তেমন প্রথম প্রজন্মের বলা যেতে পারে আমি কবিতা বা যা লিখছি প্রথম প্রজন্ম আর কি আমি লিখছি। আহ সুতরাং আহ, পরিবেশ না, আমার মনে হয় ভেতরের যে একটা ইচ্ছে, একটা তাগিদ, এটা অনেকটা মানে কাজ করে আর কি। শ্যামলী সেনগুপ্ত, আপনার খুব ছোট ছোট দুটো কবিতা পড়েছি, অনেকটা লিমিরিক টাইপের লেখা। তো আমরা আরো কিছু শুনতে চাচ্ছি, কারণ আমাদের যারা দর্শক আছে তাদের বোধহয় স্বাদ পূরণ হয়নি, ইচ্ছে পূরণ হয়নি। আমরা আরেকটু শুনতে চাচ্ছি, আপনার আরো কয়েকটা কবিতা শুনে তারপর আবার আলাপে ফিরবো। শ্যামলী সেনগুপ্ত। ঠিক, ঠিক, পড়ছি। প্রথম কবিতা একটা পড়ছি। আলু গাছের নিচে দাঁড়িয়ে আছে যে সন্ন্যাসী, গেরস্থালির লোভ দেখিয়ে টেনে এনো না তাকে ছাদের আশ্রয়ে। চলে যাওয়া পথের ধারে ফলন্ত কুল গাছ, টোপা কুলের বীজে জন্ম নিচ্ছে একটি মেঝে, দেয়ালে বসুধারা। এক মুঠো তন্ডুল রোজ জমে, হাঁড়ি ভরে উঠলে ভাত উৎসব শুরু হয়। সন্ন্যাসী তাকে অন্নকূট বলে। দিন খাওয়া পেট পাত পাড়ে সেবাশ্রম গুনতে থাকে কটি মাথা, জনপ্রিয় মাথা, কবির মাথা, শিল্পীর মাথা। মাথাময় সংসারে সবটাই নিখুঁত, আর নিজের ঢাক ইচ্ছে হলে তিনতাল অথবা চৌতাল।
যেভাবেই পেটাও বল উঠবে আমি, আমি, আমি। আলো গাছের কাঠে ঈশ্বরের মুখ। সন্ন্যাসীর পিঠে ঝোলা ওঠে, খসে পড়ে আঙ্গুল ও কমণ্ডলু। দেবী পুজোর মাইকে কণ্ঠ গুলিয়ে নমস্তস্যই আর ওম মণিপদ্মের সূক্ষ্ম আলপথ। কোথায় যে কে কার চাল মাপছে, কোথায় যে কার ঠিকানা লেখা আছে, কোন শিলাখণ্ড নারায়ণ আর কোনটাই বা শিবলিঙ্গ। মাপনির আকার লঘু হয়, চিত্তে জমে ওঠে বিকার। খুন্তির হাতলে বুড়ো ঠাকুর দাড়ি নাড়ে। আদর বলো অথবা অধিকার, তা শুধু ঈশ্বর বোঝে। একটি নিখুঁত রবিবার ভনভন করে আলো গাছের চারপাশে। সন্ন্যাসীর পলক আর কত স্থির হবে, হাট জমে ওঠে। লাখ বেলাখে কোটি কোটি ভাবনায় জারিত ডুয়েল বর্ম পরে নেয়। ঈশ্বর ঠোঁটের কোনা মুচড়ে হাই তোলেন বরাভয় মুদ্রায়। আর একটা কবিতা, এটাও একটু বড়। থাকা না থাকার মধ্যে গড়ে ওঠে একটা অদৃশ্য রেখা। এপারে অনুপস্থিতির চিহ্নগুলি ছড়িয়ে ছিটিয়ে, ওপারে গুছানো স্মৃতি, যেন আলোয় ধোয়া বসত আর আলমারির ভেতরে লুকোনো মহাপেজ। কেউ ছিল, কেউ ফিরে গেছে। থাকার ছোপছাপ ঘিরে বিষণ্ণতা। ফিরতি পথে ক্রমশ ঝাপসা হয়ে আসা আঙ্গুল ও গোড়ালির দাগ। থেকে যাওয়া বলতে উত্তর পুরুষ, তাদের সন্তান সন্ততি, লিপি খচিত কাগজ, স্তবকের মাঝের শূন্যতা, নিরুত্তাপ সময়। সময় নিরুত্তাপ কেন, অথবা উষ্ণতা মাখানো গতকাল কেমন ছিল, এসব চর্চা চলতে থাকবে, চলবে কিছুকাল, যতদিন না সময়ের ওপরে শ্যাওলা জমতে জমতে স্রোতস্বিনী হারিয়ে ফেলে নাব্যতা। তবু খোঁজে থাকে কেউ। খনন চলে, উল্টে পাল্টে নেড়ে চেড়ে পৌঁছে যায় একটা সময়ের গভীরে। অপ্রকাশিত দলিল তার পৃষ্ঠা মেলে। গাছ থাকে না, থেকে যায় ছায়ার শীতলতা, শুকিয়ে যাওয়া পাতা ও পত্রের শ্বাস শব্দ। শূন্যতা থেকে কালের নুড়ি কুড়িয়ে নিতে মিছিলে পা মেলায় সেকাল ও একাল। এ দুটোই থাকুক। চমৎকার লেখা দিদি। এখানে ধন্যবাদ। একটু প্রশ্ন অনেক করি, একটু একটু বাঁকা প্রশ্নই বলা যায়। হ্যাঁ হ্যাঁ অনেকে বলেন যে গদ্য কবিতা যেটা অন্তমিল ছাড়া যে কবিতা, অন্তমিল বা হুম, মধ্যমিল, মিলের কবিতা ছাড়া যে কবিতাগুলো হয় সেগুলো পড়তে গেলে আবৃত্তি যদি ভালো হয় সেই কবিতাগুলো শোনা যায়, কিন্তু যখন পড়া হুম, যায় তখন নাকি ভালো লাগে না, বা মনে হয় এটা লেখা হয়ে ওঠেনি, কিন্তু আবৃত্তি করতে গেলে ভালো লাগে। এই যে যে কথাগুলো যে না পড়তে ভালো লাগে না, কিন্তু আবৃত্তি করলে, আবৃত্তি করা গেলে বা ভালো মতো পাঠ করা গেলে যে কোনো কথাই সুন্দর লাগে, সুন্দর করে বললে। এই যে যে একটা হুম। কথা আছে গদ্য কবিতার ক্ষেত্রে, এটা আপনি কিভাবে দেখেন? আহ, আসলে প্রথমেই বলি, কবিতা তো খুব নিভৃতে বসে পাঠ করার জন্য, নিজের জন্য নিজে পড়া। আহ, গদ্য কবিতা উম, পড়তে ভালো লাগে না এটা বলা, আমি বরং বলি গদ্য কবিতা যদি ভালোভাবে মানে আবৃত্তি করা না যায়, তাহলে শুনতে ভালো লাগে না। কিন্তু আমি যখন পড়ছি, নিভৃতে পড়ছি, নিজে পড়ছি বসে বসে, তখন তো সেখানে ভালো না লাগার কোনো কারণ নেই, যদি আমি বুঝতে পারি, যদি কবিতাটি আহ সত্যি ভালোভাবে লেখা হয়ে থাকে, আমি যদি তার মধ্যে থেকে আহ অনেক কিছু বুঝে নিতে পারি, তাহলে কেন ভালো লাগবে না। শোনার একটা ব্যাপার আছে, যদি ঠিকভাবে পাঠ না হয় তাহলে হয়তো শুনতে ভালো লাগে না, কিন্তু পড়তে তো ভালো লাগবেই। পড়া তো নিজের কাছে নিজেই পড়বো আমি। তারপর ভাই।
এই এই গদ্য মিলের কবিতাগুলোর কথা যদি আমরা অন্তমিলের কবিতাগুলোর কথা যদি আমরা বলতে যাই, অন্তমিলের কবিতা কিন্তু যদি সফল হয়, ভালো লেখা হয়, অন্তমিল যদি থাকে বা মধ্যমিল যদি থাকে, মিলের জায়গাগুলো এগুলো কিন্তু পড়লে আরো ভালো লাগে, আরো মানে শ্রুতিমধুর, যেটা সুরময় যাকে বলি, অনেকটা গানের হ্যাঁ মতো হ্যাঁ লাগে। হ্যাঁ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্তমিলের লেখা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যেমন শঙ্খ ঘোষ প্রয়াত হলেন, শঙ্খ ঘোষের মুখ থেকে যায় বিজ্ঞাপনী। এই হুম কবিতাটা যখন পাঠ করতে যায় যে কেউ, হুম একটা মানে হুম আলাদা একটা আবহ সৃষ্টি হয়। এই যে অন্তমিল বা মিলের জায়গাগুলো থেকে কবিতা পড়া বা পাঠ করার জায়গা থেকে এই অন্তমিলের হুম কবিতাগুলো এখন উঠে যাচ্ছে, অনেকেই লিখছেন না। এই যে যে অন্তমিল থেকে সরে এসে গদ্য কবিতায় সরাসরি যে, এবং গদ্য কবিতার যে প্রকোপ, এটা কি লিখতে খুব সহজ, যে দুটো লাইন লিখে দিলাম, বা মিলুক না মিলুক, আমি ব্যাকরণ অনুসরণ করি না করি, খুব সহজ দেখে এটা এরকম প্রসার ঘটছে, না কোন কারণে গদ্য কবিতার প্রসার ঘটছে? শ্যামলীদি কি ভাবেন? উম, আহ, আচ্ছা, যেটা প্রথমেই আমার যেটা মনে হয় যে অন্তমিল, এই অন্তমিল আহ মানে অন্তমিল করা বেশ কঠিন। আমার মনে হয় এই এখন যারা আমরা নতুন নতুন লিখতে এসেছি, অনেকেই আছেন যারা আমার থেকে মানে অনেক ছোট কিন্তু বহুদিন থেকে লিখছেন, আহ, তাদের কথা আমি বলছি না, আমরা যারা এখনই লিখতে এসেছি, আহ, আমাদের যে মনের ভাবনাটাকে আমরা লিখে ফেলছি গদ্য কবিতায়, তখন আমরা বেশি সাবলীল। অন্তমিল আহ, কবিতার জন্য অনেকটা সময়ের প্রয়োজন হয়, অনেক ভেবে চিন্তে অন্তমিল করতে হয়। এবার আমি কিভাবে করব, প্রথম লাইনের সঙ্গে পরের যে লাইনের শেষ অক্ষরটি মেলাবো, নাকি আমি প্রথম এবং দিদি, আপনার এই তৃতীয়টি কথার মেলাবো? মাঝখানে আমি একটু ঢুকে যাচ্ছি। অনেক ভেবে চিন্তের ব্যাপারটা, কবিতার ব্যাপারে অনেকেই বলেন যে কবিতা আসলে কবি লিখেন না, এটা অন্য কোনো ভুবনে লেখা হয়, তার কলমে বা কিবোর্ডে আঙুলে চলে আসে, অন্যজন লিখেন। এটা মানে ঐশ্বরিক একটা ব্যাপার এরকম বলে। তাহলে কবিতায় যে ভেবে চিন্তায় কথাটা মিল করতে হবে, কবিতা যদি সেরকমই হয় যে অন্য ভুবনের সৃষ্টি হয়, কবিরা জাস্ট এটাকে মানে কিবোর্ডে বা কাগজে, কলমে কাগজে তুলে আনেন, সেই ক্ষেত্রে এই কথাটা একটু অন্যরকম হয়ে যায় না? যে কবিতা আসলে তো কারিগরি, প্রবন্ধ কারিগরি করা যায়, কাটাকুটি করা যায়, আঁকিবুকি করা যায়, তথ্যপাত্র পরিবর্তন করা যায়, কিন্তু কবিতাটার জায়গাটা একটু আলাদা অন্য লেখার আচ্ছা থেকে। গল্প ভাই, বলেন। আমি হ্যাঁ, জি। একটু ডিস্টার্ব হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না, আপনাকে কেটে যাচ্ছে কথা, কথা কেটে এখন কি যাচ্ছে শুনতে কাকুন ভাই। পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কেটে যাচ্ছে কথা, আপনি আরেকবার আমি বলুন। আমি এখানে আমি ভাবনা ঠিক চিন্তার কথা বললেন একটু। হ্যাঁ আমি বলছিলাম যে কবিতা লেখা হয়, অনেকে বলেন যে কবিতা আসলে কবি লিখে না, অন্য ভুবনে লেখা হয়, হঠাৎ করেই চলে আসে, খুব ভাবনা চিন্তা করা, কবিতা মাথার ভিতর এসে থাকে, জাস্ট কিবোর্ড বা কলমে আমরা সেটাকে উগরে দিই। এখানে কবিতাতে ভাবনা না চিন্তা করতে খুব বেশি জায়গা নেই, কবিতা তৈরি হয়ে থাকে, এরকম একটা কথা বলেন অনেকে। এটার সাথে আপনি কি একমত পোষণ করেন না দ্বিমত পোষণ করেন? না না, আমি যেটা বলছি যে হ্যাঁ, ভিতরে তো একটা জিনিস তৈরি হয়ে থাকে, কিন্তু সেটাকে আমি যখন অন্তমিল করব, আমার আমার ভেতরে যে কথাগুলো, সেগুলোকে যদি আমি অন্তমিল করতে যাই, তবে তো মানে একটু ভাবনা চিন্তা করতেই হয় যে আমি কিভাবে অন্তমিল করব। হ্যাঁ, আর এটাও সত্যি যে ভেতরের একটা ভাবনা তৈরি না হলে, বা হঠাৎ করে একটা কিছু মনে হলো, সেটা চলে না এলে মানে সেই গালে হাত দিয়ে বসে বসে বা অনেক ভাবনা চিন্তা করে ওইভাবে কবিতা লেখার কথা আমি বলছি না। আমি বলছি আমার ভেতরে যেটা চলে এলো, সেটাকে আমি আমার মতো করে সাজালাম। এবার যদি অন্তমিল করতে হয়, তখন ভাবনা চিন্তা করতে হবে যে আমি আমার সেই ভিতরের কথাগুলোকে কিভাবে সাজাবো। কিন্তু চলে তো একটা ভেতর থেকে আসেই, অবশ্যই একটা কোনো কিছু থাকে যেটা মানে হঠাৎ করেই চলে আসে। ওই তখন মানে আমরা যে যদি কাছে কোনো
কিছু থাকলো, আহ, একটা কাগজের টুকরো হলেও সেখানে ওই সামান্য একটু লিখে রাখা হয়, তারপরে ওটাকে ঘিরে একটা কবিতা তৈরি হয়। এবার আমি যদি গদ্য কবিতা লিখি তাহলে হয়তো মানে আমি যা মানে লিখছি, কিন্তু অন্তমিলের সময় তো আমাকে একটু চিন্তা করতেই হবে। আমি সেই ভাবনা চিন্তার কথা বলেছি। এখন একটু ব্যাকরণের দিকে যাই, কবিতার ব্যাকরণের দিকে। এই রে, আমরা এটাই তো আমি জানি না। অক্ষরবৃত্ত এই আছে, কবিতার মাত্রাবৃত্ত ব্যাকরণ আছে, ট্যাকরণ আমি স্বরবৃত্ত। যাই তো, এই স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত এগুলো আমার জানা নেই। আমি একদম নির্ভেজাল একজন বিজ্ঞানের ছাত্রী ছিলাম। সেখান থেকে ওই মানে গল্প, কবিতা, বাংলা, ওড়িয়া সমস্ত কিছু পড়তে পড়তে এসে আমার ভাবনাগুলোকে আমি লিখি। সুতরাং আমি নিজেও এখন জানি না আমার কবিতার ব্যাকরণ ঠিকঠাক কি ভুল ভুল, সেটা আমি নিজেও জানি না। এই ব্যাপারটায় আমি সম্পূর্ণ অপারগ। আচ্ছা, যারা ঠিক আছে, আমরা দেখছেন সেদিক তারা থেকে আমাকে চলে ক্ষমা যাচ্ছি, করে আমরা দেবেন। বইয়ের দিকে আসি। হ্যাঁ, বইয়ের কি অবস্থা দিদি? হ্যাঁ, বই বইয়ের কি অবস্থা? হ্যাঁ, বই বলতে দেখুন, এখন ভাই আমার আমি 2012 সালে আহ, একটি কবিতার বই করেছি আর কি। উম তারপরে 2014 এবং 15 এই সময় করেছি। আহ এই রে, আমার নিজের কবিতা বইয়ের নামই মনে নেই। আচ্ছা, দ্বিতীয় কবিতার বইয়ের নামটা মনে পড়ছে, পতত্রীয় প্রাণপুরুষ। প্রথম কবিতা ছিল ঘুঘুসই পর্যটন। ঘুঘুসই পর্যটন এখানে ভাষাবন্ধন থেকে করেছিলাম। আর পতত্রীয় প্রাণপুরুষ আহ, এটা বাংলাদেশ থেকে করা। উম, আর তারপরে বহুদিন পরে, বহুদিন, ওই যে বললাম 2019 সালে হঠাৎ আমার মনে হলো যে আহ, কেন আমি একটু অনুবাদের দিকেই একটু যাই, অনুবাদ করি। অনুবাদের মাধ্যমে আমি দুটি ভাষার কবিদের, তারা কে কি ভাবছেন, তা অন্যের ভাব মানে একজনের ভাবনাকে বা পরস্পরের ভাবনাকে আমি একটা মিলিয়ে দিতে পারি, কে কি ভাবছেন তারা বুঝতে পারবেন প্রত্যেকেই। তো সেই নিয়ে যখন আমি চিন্তা ভাবনা করলাম, তখন প্রথমে আমি অষ্টকের কথা বলেছি। তারপরে অষ্টক যিনি করেছেন আর কি, যে প্রকাশনা সংস্থা থেকে অষ্টক করা হয়েছে, এথেনা বুক। এথেনা বুকস হচ্ছে কবি রাজকিশোর দাসের। তো তিনি তখন আমাকে বলেছিলেন তার 48টি কবিতার একটি সংকলন মৃদু বামপদ বলে। তো সেটি আমি ওই 48টি কবিতা আমি অনুবাদ করি, এবং একটি বাইলিঙ্গুয়াল, ওড়িয়া ভাষাতে আর বাংলা ভাষাতে, মানে ওড়িয়া কবিতার বাংলা অনুবাদ দুটো ভাষাতেই এটা আছে, এটা হয়েছে। এবং খুব অদ্ভুত ভাবে মাঝখানে যেহেতু কোভিডের জন্য অনেক প্রেস বন্ধ ছিল বা কাজকর্ম হয়নি, খুব অদ্ভুত ভাবে এই মানে ডিসেম্বর জানুয়ারিতেই সবগুলো প্রকাশিত হয়েছে। আর আরেকটি কবিতা উড়িষ্যার একজন মানে খুব আহ, বরিষ্ঠ কবি, ফণী মহান্তি, ডক্টর ফণী মহান্তি, তিনি সাহিত্য একাডেমিও পেয়েছেন। তার একটি কাব্য সংকলন প্রিয়তমা, এখানে 41টি কবিতা আছে। বলা হয় যে 41টি কবিতা একটি কবিতা, হ্যাঁ, কিন্তু 41টি ফেজ, এটি একটি দীর্ঘ কবিতা। উনি যেটা বলেন বা আমি পড়েও যেটা বুঝেছি, 41টি ফেজ। এই প্রিয়তমা কবিতার 41টি ফেজকে আমি অনুবাদ করেছি। আহ এটিও এটি ওই ভাষা সংসদ থেকে প্রকাশিত হয়েছে। এবং তার ওই এইটা করার সঙ্গে সঙ্গে ওইটা যখন করছিলাম আমি অনুবাদ, তখনই আহ আমারই একজন বন্ধু অসীমা সাহু, তিনি তার কিছু কবিতা আমাকে দেন। তো 35টি কবিতার বাংলা অনুবাদ করেছি, নাম দেওয়া হয়েছে ফাজিল ইচ্ছে। তো এটাও এইটাও এই ভাষা সংসদ থেকে প্রকাশিত হয়েছে। সবগুলোই এই ডিসেম্বর জানুয়ারিতে হয়েছে। আপাতত এই আমার বই আর কি। দিদি, এখানে একটু অনুবাদের প্রশ্নে যাই। অনুবাদের কথা অনেকে বলে থাকেন যে বা একজন লেখকের যখন দেওয়ার কিছু থাকে না হুম। তখন তিনি বা নতুন কিছু করার থাকে না বা এক ধরনের রাইটার্স ব্লকে ভোগেন, তখন তারা অনুবাদের দিকে যায়, অর্থাৎ যার ঝুড়ি প্রায় খালি সেই সময় নাকি অনুবাদের দিকে যায়। এই কথাটা আপনি কিভাবে দেখেন, বা এটা সত্যি কিনা? হ্যাঁ,
অনুবাদকদের সম্পর্কে তো নানা কথা হয়, আমি জানি অনুবাদকদের একটু নিচু করে দেখা হয়, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি কিন্তু যখন অনুবাদ করছি তখন নিজের লেখা লিখেছি, প্রবন্ধ লিখেছি, সবকিছুই করেছি আর কি। আহ তো এটা আমার মনে হয় না যে একদম সবকিছু ব্লক হয়ে গেলে তখন আমি অনুবাদ করব। এবং আমি যে কারণে অনুবাদ করেছি, আহ, যেমন এখানকার এত ভালো ভালো কবিতা পড়তে পড়তে আমার মনে হয়েছে যে আমার ওড়িয়া বন্ধু যারা, তারা একটু জানুন যে এইখানে কবিরা কি ভাবছেন, বা লেখক, আমি গল্পের অনুবাদও করেছি, লেখকরা কি ভাবছেন। হ্যাঁ, এবং এখানকার যে সামাজিক বা অর্থনৈতিক ব্যবস্থা কেমন, কিভাবে চলছে, কি ভাবছে তারা, সেটা তারা জানুক। এবং একইভাবে আমার মনে হয়েছে যে আমার ওড়িয়া কবি বন্ধুরা কি ভাবছেন, তাদের পরম্পরা কেমন, তাদের সংস্কৃতি কেমন, কিভাবে তারা কবিতায় তাকে উপস্থাপনা করছেন, সেটা আমার মানে বাংলাভাষী কবি বন্ধুরা জানুন। হ্যাঁ, এটাই আমার মনে হয়েছে, এবং এই মিলিয়ে দেওয়ার জন্যই আমি অনুবাদ করছি। একই সঙ্গে আমি মানে নিজের লেখাও লিখছি, এটা আমার ক্ষেত্রে। কিন্তু অনুবাদকদের একটু নিচু চোখে দেখা হয়, সেটা আমি জানি। দিদি, এখানে এখানে আরেকটা কথা হলো, অনুবাদের দুটো দিক আছে। একটা সরাসরি অনুবাদ, যেটা একেবারে অনুবাদ বলে, আরেকটা আছে ভাবানুবাদ, ওই লেখার হুম, নির্যাস থেকে নিজের মতো করে লেখা। অনুবাদের এই হুম, দুটি ধারার মধ্যে, দুটো ধারার মধ্যে কোনটা মনে হয় যে গ্রহণযোগ্যতা বেশি, ভাবানুবাদ না অনুবাদ, সরাসরি অনুবাদ? আর অনুবাদ করতে গেলে আপনি এক ভাষা থেকে আরেক ভাষায় করতে গেলে কিছু নিজেকে কিছুটা মিশিয়ে ফেলতে হয়, নিজের কিছু ভরতে হয়, এই জায়গাটায় দিতে হয়। হুম, সেক্ষেত্রে হুম। ভাবানুবাদটাই কি অনুবাদের থেকে বেশি গ্রহণযোগ্য নয়? দিদি কি বলেন? হ্যাঁ, দেখুন, একটা যখন গল্প অনুবাদ করা হয়, আচ্ছা, আমি মাত্র দুটো ভাষাতেই অনুবাদ করি, যেহেতু আমি দুটো ভাষাতে স্বাচ্ছন্দ্য আর কি, ওড়িয়া এবং বাংলা। এবং ওড়িশাতে এতদিন থাকতে থাকতে সেখানকার যে সংস্কৃতি বা সেখানকার যে প্রবাদ প্রবচন কিছু, সেগুলো সঙ্গে আমার একটা মানে আহ, আমার ভেতরে সেটা আছে আর কি। আবার আহ বাংলার যে প্রবাদ প্রবচন বা বাংলার যে আহ, সংস্কৃতি, এগুলো এগুলো তো থাকবেই, যেহেতু আমি একজন বাঙালি। তো যার জন্য আমি এই দুটো ভাষাতেই অনুবাদ করি, বাংলা থেকে ওড়িয়া এবং ওড়িয়া থেকে বাংলা। এবার আহ আপনি যেটা বলছিলেন ভাবানুবাদ এবং সরাসরি অনুবাদ, দেখুন, গল্পের অনুবাদ যখন আমি করেছি তখন ওই গল্পের অনুবাদ কিন্তু একদম সরাসরি অনুবাদ করা যায়, এতে কোনো অসুবিধা হয় না। অসুবিধা সেই ক্ষেত্রে হয় যদি কোনো প্রবাদ প্রবচন থাকে, এবং সেই প্রবাদ প্রবচন যদি একদম মানে নিজস্ব, যেমন কিছু প্রবাদ প্রবচন আছে যেগুলোর বাংলাতেও আছে। এবার একদমই কিছু নিজস্ব প্রবাদ প্রবচন, সেগুলোর সময় ওই নিজেকেই সেভাবে তৈরি করে নিতে হয় ওই প্রবাদ প্রবচনটাকে প্রকাশ করার জন্য। এবং গল্পের সঙ্গে সেটা ঠিক মানে ওই বাংলা ভাষায় ধরুন আমি ওড়িয়া গল্পের অনুবাদ করছি, এবার বাঙালি পাঠক তাকে কিভাবে গ্রহণ করবে, বা যা আমি অনুবাদ করে আসলাম এতক্ষণ, তার সঙ্গে একটা সম্পর্ক, একটা সাযুজ্য কিভাবে তৈরি হবে, তো তখন নিজেকে একটু চিন্তা করে সেই অনুবাদটা করতে হয়। এক্ষেত্রে হয়তো সেই প্রবাদ প্রবচনের ভাবানুবাদ হয়ে যায়। আর দিদি, কবিতার এখন ব্যাপারে এখন আমি একটু বলবো। একটু আমাদের সময় শেষের দিকে, আমরা একটু প্রসঙ্গ পাল্টাই। হ্যাঁ, 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 আপনি বাংলা ভাষায় সাহিত্য চর্চা করছেন হ্যাঁ। পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গ হুম, ভারতের একটা রাজ্য, আহ, হুম, কিন্তু বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, যেখানে প্রধান ভাষা বাংলা এবং বাংলাতেই মূলত হ্যাঁ, সব কাজ হয়। এই হ্যাঁ। বাংলাদেশের বাংলা সাহিত্য সম্পর্কে আপনার ধারণাটা কি, বা কার কার লেখা পড়েন, কাকে কাকে ভালো লাগে, এরকম বাংলাদেশের সাহিত্য সম্পর্কে যদি আপনি একটু বলতেন আপনার ধারণা থেকে। হ্যাঁ, হ্যাঁ, বলছি আমি বাংলাদেশের আহ, সাহিত্য
সেভাবে আমার পড়া হয়নি। আমি সেলিনা হোসেনের কিছু লেখা পড়েছি, হুমায়ুন আজাদের পড়েছি। হুমায়ুন আজাদ তো পড়তে ভালোই লাগে, খুবই ভালো লাগে। মানে পড়লে আর ইয়ে হয় না আর কি। এরকম আমি কিছু পড়েছি। এখনো সেভাবে আমার আহ, মানে বাংলাদেশের যে লেখক আছেন যারা, তাদের লেখা সেভাবে আমার পড়া হয়নি। হয়তো এটা আমার অপারগতা। এই যে দিদি, বাংলাদেশের লেখক, বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠীর একটা দেশ, একটা স্বাধীন দেশ, যেখানে বাংলার চর্চা হচ্ছে, বাংলার মূল সাহিত্য চর্চাটা, সাহিত্য বলেন সবকিছু বলেন, বাংলাদেশের হুম, সবকিছুই বাংলাকে ঘিরে। তো বাংলা এমন থেকে। একটা জায়গায় যে সাহিত্য চর্চা হচ্ছে, বাংলা এখন মূল ধারাই বলতে পারেন বাংলাদেশ, যেহেতু একদম। আপনি হুম, হুম, পশ্চিমবঙ্গে হিন্দির আগ্রাসন, ইংরেজির আগ্রাসনের মুখে আপনারা আছেন, বাংলার সাহিত্য তো অনেকটাই কোণঠাসা বলা যায়। হুম, হুম, কলকাতাতেও দেখেছি যে যারা কলকাতার বাচ্চারা এখন ইংরেজি বলে, বাংলা অনেকেই বাংলা পড়াশোনা করে না, ইংলিশ মিডিয়ামে পড়ছে, তারা বাংলার হিন্দি জানেই বলে, না, অনেকে হিন্দিও বাংলার বলে। চর্চা নেই। হুম, আর তার হুম, বিপরীতে বাংলাদেশ হুম, কিন্তু তার ঠিক উল্টো অবস্থানে আছে, সেখানে বাংলাটাই চর্চা হচ্ছে। এই একদম। মূলধারার সাহিত্য সম্পর্কে যদি পশ্চিমবঙ্গ না জানে, তাহলে কি আপনাদের সেই বাংলা, আপনাদের বাংলা সাহিত্য একসময় বাংলা, ঢাকাকে কলকাতার উপরে নির্ভর করতে হতো, কলকাতায় কি সাহিত্য হচ্ছে ঢাকা ফলো করতো। এখন ঢাকা হলো মূল সাহিত্য চর্চার কেন্দ্র। এখন ঢাকার পড়ার কি হচ্ছে সাহিত্য চর্চা না জানলে কি আসলে কলকাতার বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করা সম্ভব কিনা, দিদি কি বলেন? না দেখুন, আচ্ছা, আমি বলছি 2000 18 বোধহয়, 2018 কি 19, 2019ই বোধহয়, হ্যাঁ। আমি ওই আমরা 21শে ফেব্রুয়ারির যে মানে ভাষা দিবসের যে অনুষ্ঠান, হ্যাঁ, সেই অনুষ্ঠানে আমি ছিলাম বাংলাদেশে। হুম, ঢাকায় ছিলাম সেদিন আমরা। আর আমি সেই রাতে, এবং আমরা যখন ফিরে আসছিলাম, লাস্ট যেদিন আমরা ঢাকায় ছিলাম সেই রাতে আমি বইমেলায় গেছিলাম। সেখানে মানে সত্যি কথা বলতে এত ভালো লাগলো, এত ভালো লেগেছিল, এত মানে বিপুল বই, এত বই, হ্যাঁ। আহ, এবং প্রচুর বই, যে যেগুলো খালি মানে বাংলা ভাষায় লেখা। যেমন আমাদের এখানে যখন আমরা বইমেলা আসে, শিলিগুড়ির বইমেলা যখন হয়, তখন আমরা বিভিন্ন রকমের বই দেখি। ইংরেজি বই তো প্রচুর প্রচুর ইংরেজি বই দেখি, আর অন্যান্য এই হিন্দি ভাষায়ও কিছু বই দেখি, বাংলা তো থাকবেই। কিন্তু বইমেলায় গিয়ে আমি দেখেছিলাম শুধু বাংলা বই, শুধু বাংলা বই। আর প্রচুর মানুষ কিনছেন, পড়ছেন, দেখছেন। এটা তো একটা নিশ্চয়ই। আর আপনি যেটা বললেন যে বাংলাদেশের কি লেখা হচ্ছে, সেটা নিশ্চয়ই জানা উচিত। আমি তো বললামই যে আহ, সেই দিকে আমি একটু মানে আমার ইয়ে আছে, অপারগতা এটা বলা যায়। আহ, নিশ্চয়ই আমি ভবিষ্যতে অনেক কিছুই পড়বো আর কি। পড়ার তো সময় শেষ হয়ে যায় না। যদি মানে ব্রেন ঠিক থাকে, তাহলে নিশ্চয়ই পড়বো আমি। এটাই। অসংখ্য ধন্যবাদ দিদি, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদের হাতে মাত্র 1 মিনিট বা 1.5 মিনিটের মতো সময় হ্যাঁ, আছে। এর মধ্যে যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং অংশুমালির দর্শকদের উদ্দেশ্যে কিছু একটু বলেন দিদি, আমরা শুনে আমরা বিদায় নিব, শেষ করি। হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আর ইচ্ছে আছে যে আহ, আমার যে গদ্যগুলো আমি লিখে এসেছি এতদিন ধরে, সেই গদ্যের একটি সংকলন করব। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমার একটি আছে, যে সমস্ত কিছু ঠিক হয়ে গেলে আমি ওই ভাষা দিবসের সময় ঢাকায় আমি বইমেলায় একটু যাতে থাকতে পারি। কলকাতা বইমেলাও আমি কোনোদিন দেখতে পারিনি, আমার বিভিন্ন পারিবারিক কারণে আমি পৌঁছতেই পারিনি। দেখার মধ্যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, এরকম আশেপাশের, কোচবিহার, এরকম আশেপাশের বইমেলাগুলি দেখা হয়েছে। আর অংশুমালী যারা দেখছেন এখন, অংশুমালীর দর্শকদের বলবো আরো বেশি করে সাহিত্যের সঙ্গে, বেশি করে নিজেদের পারস্পরিক ভাবনার বিনিময় করুন, এবং সাহিত্যের সঙ্গে জড়িয়ে রাখুন। আমার মনে হয় যে পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একমাত্র
কলমই হতে পারে সেখানে ওই তরোয়ালের মতন আর কি। আহ, এটাই। ধন্যবাদ দিদি, আপনাকে অংশুমালীর ক্ষণকালে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা। তখন দর্শক আপনাদেরও ধন্যবাদ। যারা আমাদের সঙ্গে ছিলেন তারা শুনলেন শ্যামলী সেনগুপ্তর কথা, তার লেখক জীবনের কথা, তার চিন্তার কথা, তার চিন্তার সাথে আমরা পরিচিত হলাম। সময় স্বল্পতায় শেষ করতে হচ্ছে, প্রতি অনুষ্ঠানেই বিদায় নিতে হয়, শেষে বিদায় পর্বটা আসলে খুব সুখকর না, তবুও বিদায় নিতে হয়, সময় যেহেতু শেষ। আগামীতে আবার কোনো বিশেষ ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, কথা বলবো, জানবো তার সম্পর্কে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।